হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে বাংলা বিষয়ে মডেল সেট যে 1 নম্বর সেটটি আছে, আজকে সেটি সমাধান করব। তাহলে চলো এবার আমরা দেখে নিই। প্রথমেই বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 চণ্ডীর আদেশ পান। চণ্ডীর আদেশ পেয়েছিলেন অপশান খ দাগ বীর হনুমান। 2 নঙর কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটি হলো সাদা মেঘ কালো পাহাড়। 3 বন্ধুগণ হাসবেন না একথা বলেছিলেন ইলিয়াস। 4 ধীবর বৃত্তান্ত নাট্যাংশে জেলেটির বাড়ি, উত্তর হবে অপশান গ দাগ চক্রাবতারে। 5 বিজ্ঞানের কথা উঠলেই শঙ্কুর সঙ্গে ঠাট্টা করতেন, উত্তরটি হবে অবিনাশ বাবু। 6 ঘোষ শব্দের অর্থ হলো গম্ভীর্য। 7 বিপদজনক এর সন্ধিবদ্ধ রূপ হলো বিপজ্জনক। এবার চলে যাই 2 দাগে, কম বেশি 15টি শব্দে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1 সেও তো পাপ, কোন আচরণকে পাপ বলা হয়েছে? উত্তরটি হবে ইলিয়াস ও তার স্ত্রী নিজেদের সাথে মজুতের দিকে নজর রাখত, যাতে তারা কম খেতে বেশি খেতে না পারে। ইলিয়াসের স্ত্রী তাদের এই আচরণকে পাপ বলেছেন। পরের প্রশ্ন 2 কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কতদিন ধরে চলেছিল? উত্তরটা হবে টানা 7 দিন ধরে। 3 নঙর কবিতায় কবি কিভাবে দিকের নিশানা করেন? উত্তরটি হবে নঙর কবিতায় কবি দাঁড় টেনে টেনে পাল তুলে তারার দিকে চেয়ে নিশানা করেন। পরের প্রশ্ন দেখো 4 দাগ ধীবর বৃত্তান্ত নাট্যাংশটির অনুবাদকের নাম কি? উত্তরটি হবে সত্যনারায়ণ চক্রবর্তী। 5 শঙ্কুর রকেটে কত মন পর্যন্ত জিনিস নেওয়া যায়? সর্বোচ্চ 20 মন। 6 প্লুতোসর কাকে বলে? গান করার সময়, কাউকে ডাকার সময়, আবেগ প্রকাশের সময় স্বরধ্বনি টেনে টেনে উচ্চারণকে বলে প্লুতোসর, যেমন ও হে এ। পরের প্রশ্ন দেখো লকে বার্ষিক ধ্বনি বলা হয় কেন? উত্তরটি দেখো ল ধ্বনি উচ্চারণের শ্বাসবায়ু দাঁতের ওপরে তালুকে বাধা পায় না, বরং পাশ দিয়ে বেরিয়ে যায়, তাই লকে বার্ষিক ধ্বনি বলা হয়। 8 দুর্বোধ্য শব্দটির সন্ধি বিচ্ছেদ করো, বিসর্গযুক্ত বোধ্য। এবার চলে যাই 3 দাগে, কম বেশি 60টি শব্দে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রতিটি প্রশ্নের মান থাকবে 3 নম্বর, 2টি দিয়েছে 6 নম্বর। 1 আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর, প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। উত্তরটি তোমাদের প্রান্তিক সহায়িকার 11 নম্বর পেজে দেখো। উদ্ধৃত অংশটির সাহায্যে কবি মুকুন্দরাম চক্রবর্তী কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় প্রবল বর্ষণে প্রজাদের শস্যাদির ক্ষয়ক্ষতির কথা বুঝিয়েছেন। দেবী চণ্ডীর আদেশে কলিঙ্গে একটানা 7 দিন ঝড় বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি চলতে থাকে। জলমগ্ন হয়ে পড়ে গোটা রাজ্য। প্রজাদের ঘরবাড়ির সাথে সাথে মজুদ ফসলও পচে নষ্ট হতে শুরু করে। শুধু তাই নয়, পথঘাট ক্ষেত সবই জলের তলায় চলে যাওয়ায় চাষাবাদও বন্ধ হয়ে পড়ে। 3 শকুন্তলা রাজা দুষ্মন্তের রাজসভায় কেন অপমানিত হয়েছিলেন? এই উত্তরটি তোমাদের রায়মার্টিন সহায়িকার 238-এর 6 দাগে আছে। দুর্বাসা মুনির অভিশাপে অভিশপ্ত শকুন্তলার স্বামী স্বীকৃতি পাওয়ার একমাত্র অবলম্বন ছিল রাজার দেয়া আংটি। শচীতীর্থে স্নানের পর সেটি হারিয়ে শকুন্তলা যখন রাজা দুষ্মন্তের রাজধানীতে পৌঁছায়, তখন রাজা কোনো মতেই তাকে চিনতে পারেননি। দুর্বাসার অভিশাপ অনুযায়ী কোনো নিদর্শন না দেখাতে পারলে রাজা তাকে ভুলে যাবেন, তাই কোনো রাজনিদর্শন দেখিয়ে স্ত্রীর দাবি প্রতিষ্ঠা করতে পারেননি শকুন্তলা। এই কারণে রাজসভায় তিনি অপমানিত হন। 3 শুনে অতিথিরা ভাবতে বসল। কোন কথা শুনে অতিথিরা ভাবতে বসেছিল? এটিও রায়মার্টিন সহায়িকার 119-এর।
এখানে উত্তরটি দেখো 2 নম্বরের আছে, তাই তোমরা প্রথমেই যে লাইনটা লিখে নেবে, আলোচ্য অংশটি লিও তলস্তয় রচিত ইলিয়াস শীর্ষক রচনাংশ থেকে গৃহীত হয়েছে। এরপরে তোমরা এখান থেকে লিখবে যে উফা প্রদেশের একজন সাধারণ বাসুকির ইলিয়াস তার জীবনের রোমাঞ্চকর উত্থান পতনের কাহিনী এবং নিঃস্ব অবস্থায় প্রকৃত সুখ লাভের কথা শুনে মোল্লা বললে এটা খুবই জ্ঞানের কথা। ইলিয়াসের উপলব্ধিজাত কথাগুলো সত্য এবং পবিত্র গ্রন্থ অনুমোদিত। মোল্লার এই কথা শুনে মোহাম্মদ শাহের বাড়িতে উপস্থিত অন্য অতিথিরাও ভাবতে বসে। এরপরে চলে যাই 4 দাগে। কম বেশি 150টি শব্দের নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান থাকবে 5 নম্বর। প্রথম প্রশ্ন 4-এর 1, নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে উদ্ধৃতাংশটির আলোকে নোঙর কবিতায় কবির আঁখে কিভাবে প্রকাশ পেয়েছে যা নির্দেশ করো। এটি তোমাদের প্রান্তিক সহায়িকার 115 নম্বর পেজ থেকে দেখাচ্ছি। ব্যর্থতার মাঝেও মানুষের অন্তহীন পথ চলা অর্থাৎ এগিয়ে চলাই জীবন। কবি অজিত দত্ত এই বিষয়বস্তুর মোড়কেই তার রূপকধর্মী কবিতা নোঙরকে আমাদের সামনে তুলে ধরেছেন। কবি জীবনের চলার পথকে অন্তহীন সমুদ্র যাত্রার সাথে তুলনা করেছেন, কিন্তু তা হয়নি। নোঙররূপী প্রতিবন্ধকতা এই তরীকে বারবার নোঙরে আবদ্ধ করে তার গতি রুদ্ধ করেছে। কবি সেই বাধা বিপত্তিগুলোকে নানা রূপকের সাহায্যে কবিতায় ব্যাখ্যা করেছেন। মানুষের জীবনের অভিপ্রায়গুলোকে কবি সমুদ্রের উচ্ছল তরঙ্গের সাথে তুলনা করে জীবনতরীকে এগিয়ে নিয়ে যাবার কথা বলেছেন। কিন্তু নোঙরবদ্ধ তরীতে সেই অভিপ্রায়রূপী তরঙ্গ আছড়ে পড়েও ব্যর্থ হয়ে ফিরেছে। কখনো বা ভাটারূপী প্রতিবন্ধকতা উচ্ছ্বাসরূপী তরঙ্গকে শোষণ করেছে, তবে কবি চেষ্টার ত্রুটি রাখেননি, দাঁড় টানা বন্ধ করেননি, পাল বাঁধা বন্ধ করেননি। দাঁড়ের প্রতিটি নিক্ষেপে কবি বিদ্রূপ শুনেছেন। অসহায় নাবিকের মতো নক্ষত্র দেখে দিক ঠিক করেছেন শুধুমাত্র তার পণ্যকে দেশ দেশান্তরে পৌঁছে দেবার জন্য। কিন্তু প্রতিবারই তার নোঙর তটের কিনারে পড়েছে বা নোঙরের কাছে বাধা পড়েছে, তবু দাঁড় টেনেছেন, কারণ এটাই বাস্তব, এটাই চিরন্তন। 4-এর 2, ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর। ধীবরের আংটি পাওয়ার ঘটনাটি সংক্ষেপে বিবৃত করো। এটি তোমাদের রায়মার্টিন সহায়িকার 243 পেজের 11 নং প্রশ্ন। ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি মহাকবি কালিদাস লিখিত সংস্কৃত পূর্ণাঙ্গ নাটক অভিজ্ঞান শকুন্তলম অনুদিত সংক্ষিপ্ত ও সম্পাদিত নাট্যরূপ, যেখানে দেখা যায় তপোবনে এসে মহর্ষি কর্ণের অনুপস্থিতিতে রাজা দ্রুষ্মন্তের শকুন্তলাকে বিবাহ করা এবং তাকে রেখে রাজধানীতে ফিরে যাওয়ার সময় শকুন্তলাকে রাজার একটি আংটি পরিয়ে দেওয়ার ঘটনা, যা সূচনায় বিশিষ্টতা পায়। আংটিটি রাজ নামাঙ্কিত মণি রত্নময় মূল্যবান। এই আংটি সূত্রই প্রলম্বিত হয়ে নাট্যদৃশ্যের শেষাংশ পর্যন্ত বিস্তৃত, যার মধ্যে যথেষ্ট নাটকীয়তা রয়েছে। একটি বহুমূল্য আংটি নাট্যাংশের মূল বক্তব্য কেন্দ্রে অবস্থান করে নাট্যদৃশ্যটিকে নিয়ন্ত্রণ করেছে। আংটির গুরুত্ব প্রবলভাবে বেড়ে যায়, কারণ এটি রাজা ও শকুন্তলার বিবাহ সম্পর্কের একমাত্র নিদর্শন হয়ে পড়ে। কিন্তু ঘটনাক্রমে আংটিটি শকুন্তলার হাত থেকে জলে পড়ে যায় এবং একটি মাছ তা খেয়ে নেয়। এরপর মাছটি জনৈক ধীবরের হাতে পড়ে মাছের পেট থেকে ওই আংটি পেয়ে স্বাভাবিকভাবেই ধীবর তা বিক্রি করে ভাগ্য ফেরাতে উদ্যোগী হয়। ওই ধীবর অবশেষে নগর রক্ষায় নিযুক্ত রাজশ্যালক ও তার 2 সঙ্গী রক্ষীর কাছে ধরা পড়ে বন্দী হয়ে রাজধানীতে আসে। ধীবরের কাছে রাজ নামাঙ্কিত আংটি রাজশ্যালকের মনে সন্দেহের জন্ম দেয়। ধীবরের আংটি প্রাপ্তির ঘটনায় অবিশ্বাস্য ছিল বলেই রাজশ্যালক স্বয়ং রাজার কাছে যান এবং ঘটনার সত্যতা প্রকাশিত হয়। নাট্যাংশের শেষে দেখা যায় রাজা পুনরায় তার আংটি ফিরে পেয়েছেন, কিন্তু ঘটনাক্রমে কোনো এক প্রিয়জনের চিন্তায় তিনি বিহ্বল হয়েছেন। তবে ধীবর শুধুমাত্র ওই আংটিটির কল্যাণে রাজার আদেশে মুক্তি পেয়েছে ও উপযুক্ত পারিতোষিক লাভ করেছে। 4-এর 3, তখন আমরা পেয়েছি সত্যিকারের সুখ। কাদের কথা বলা হয়েছে? তারা সত্যিকারের সুখ বলতে কি বুঝিয়েছেন?
প্রশ্নোত্তর অংশটি টলস্টয় রচিত ইলিয়াস শীর্ষক ছোট গল্প থেকে গৃহীত। এখানে ইলিয়াস ও তার স্ত্রীর কথা বলা হয়েছে। যখন যখন ইলিয়াস সর্বহারা হয়ে পড়ল, তখন তার সঙ্গী ছিল শুধু স্ত্রী ও প্রয়োজনীয় আচ্ছাদন সহ একটি বোঁচকা। এই সময় ইলিয়াসের নতুন করে হারানোর আর কিছু ছিল না। নিশ্চিন্তে মোহাম্মদ শাহের বাড়ির কাজ করে দিত। এই সময় তারা তাদের প্রকৃত সুখ ফিরে পেয়েছিল। এই প্রসঙ্গে তার স্ত্রীর উক্তি, এখন বুড়ো আর আমি একসঙ্গে সকালে উঠি, দুটো সুখ শান্তির কথা বলি, ঝগড়াও কিছু নেই, দুশ্চিন্তাও কিছু নেই। সর্বোপরি যে মানসিক শান্তির সন্ধান পেয়েছেন এই সময়, তা হলো ঈশ্বর দর্শন চিন্তা বা আধ্যাত্মিক চেতনার। ঈশ্বরের কাছে প্রার্থনা করার জন্য এখন তারা যথেষ্ট সময় পায়। মোট কথা, সর্বহারা হবার পরেই তাদের জীবনে তারা সুখের খোঁজ পেয়েছিল, তাই উল্লেখিত মন্তব্যটি করা হয়েছে। তাহলে চলো তোমাদের 1 নম্বর মানসিকটি সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না।